আমরা ফিরে এলাম ক্লাস 12 এর কেমিস্ট্রি ক্লাস। আমরা রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারটা পড়ছিলাম। আজকে আমরা শেষ অংশ বা পার্ট 2টা পড়ব। তো এর আগে তোমরা আগের দিনের ক্লাসে অনেকটাই দেখেছো। আজকে আমরা তারপর থেকে এগোবো। এর আগের দিন আমরা বিক্রিয়া হার ধ্রুবক, হার ধ্রুবকের একক, বিভিন্ন ক্রমের বিক্রিয়া, আণবিকতা, এই বিভিন্ন বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা শুরু করতে চলেছি বিক্রিয়া হার সমীকরণের সমাকলিত রূপ থেকে। আগের দিন আমরা ডিফারেন্সিয়াল রেট লটা মেইনলি দেখেছিলাম। আজকে আমরা ইন্টিগ্রেটেড ফর্ম অফ এ রেট ইকুয়েশন এইটা দেখাতে চাইছি। তার জন্য আমরা প্রথমে শূন্য ক্রম বিক্রিয়া দিয়ে শুরু করছি, জিরো অর্ডার রিয়াকশন। শূন্য ক্রম বিক্রিয়ার সমাকলিত বিক্রিয়া হার সমীকরণ, অর্থাৎ একটা ইন্টিগ্রেটেড রেট ল জিরো অর্ডার রিয়াকশনের জন্য কি করে আনা যেতে পারে। তো প্রথমে আমরা ডিফারেন্সিয়াল রেট লটা দেখাবো, সেইটাকে ইন্টিগ্রেট করে ইন্টিগ্রেটেড রেট লটাতে আসবো। তো একটা সাইননি যে কোনো বিক্রিয়ার জন্য এ থেকে ধরে নেওয়া হয়েছে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে, টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব একটা ধরে নেওয়া হয়েছে। তাহলে আমরা ডিফারেন্সিয়াল রেট লটা, এটা আমরা আগের দিনের ক্লাসেই শিখেছি কি করে লিখতে হয়, মাইনাস ডিডিটি অফ কনসেন্ট্রেশন অফ এ ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 0। যেহেতু এটা শূন্য ক্রমের বিক্রিয়া, সেই জন্য বিক্রিয়কের গাঢ়ত্বের ক্রমটা শূন্য লেখা হয়েছে। তাহলে a টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে মাইনাস ডিডিটি অফ কনসেন্ট্রেশন অফ এ হলো কে। এইটা এই অবধি হচ্ছে ডিফারেন্সিয়াল রেট ল শূন্য ক্রম বা জিরো অর্ডার রিয়াকশনের জন্য। এইবার এই জিনিসটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তখন সেটা আমরা যেটা পাবো সেটাকে বলা হবে সমাকলিত বিক্রিয়া হার সমীকরণ বা ইন্টিগ্রেটেড রেট ল। তো তার জন্য কি করতে হবে, এই যেটা পেয়েছি আমরা ডিফারেন্সিয়াল রেট লটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। তো দেখো আমরা এখানে ইন্টিগ্রেশনটা করেছি, করার ফলে এখানে একটা তোমার ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আছে কে ডিটি থেকে যেটা আসছে, আর এখানে নেগেটিভ মাইনাস এ। তো ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের ভ্যালুটা বের করার জন্য তোমরা যারা ম্যাথস আছে তোমরা সবাই জানো, এখানে আমি তাও বলে দিচ্ছি যতটা আমার পক্ষে সম্ভব। তো এখানে এইভাবে বার করতে হয়, যখন টি ইজ ইকুয়াল টু 0 তখন এর ভ্যালুটা কত ছিল, এ 0 ধরে নেওয়া হচ্ছে। তাহলে এখানে টি যখন 0 হচ্ছে, কে ইন্টু 0 করা হচ্ছে, এ তখন এ 0, এই ভ্যালুটা এখানে বসানো হলো। তাহলে দেখো সির ভ্যালুটা নিশ্চয়ই তাহলে মাইনাস এ 0 বসাতে হবে। তাহলে সির ভ্যালুটা যদি এটা হয়, সেটাকে যদি আবার আমি এই সমীকরণটায় বসাই, যেটা আমি ইন্টিগ্রেশন করে পেলাম, এখানটা যদি আমি বসাই, তাহলে দেখো মাইনাস কনসেন্ট্রেশন অফ এ কে টি মাইনাস কনসেন্ট্রেশন অফ এ 0, অর্থাৎ ইনিশিয়াল অবস্থাটা বোঝানো হচ্ছে। এটাকে একটুখানি রিঅ্যারেঞ্জ করে লিখলে এ 0 মাইনাস এ কনসেন্ট্রেশন টার্ম আছে ইজ ইকুয়াল টু কে টি, তাহলে কে মানে হচ্ছে এ 0 মাইনাস এ বাই টি। তো এইটা দেখো ইন্টিগ্রেটেড রেট ল হচ্ছে এইটা। তোমাকে যদি বলা হয় সমাকলিত বিক্রিয়া হার সমীকরণটা দেখাও বা ইন্টিগ্রেটেড রেট লটা দেখাও, তোমাকে প্রথম থেকে শুরু করে এই অবধি দেখাতে হবে। ডিফারেন্সিয়াল রেট ল বলতে যেটা বোঝায় সেটা আমরা আগের দিনের ক্লাসেও শিখেছিলাম, তখন আমরা এইটুকু বলেই শেষ করব, তখন এই অবধি আসবো না। কিন্তু যদি সমাকলিত বিক্রিয়া হার সমীকরণ প্রয়োজন হয়, তখন কিন্তু এই অবধি করতে হবে। তো এটার আমরা অর্ধজীবনকাল বা হাফ লাইফ পিরিয়ডটাও সহজেই বের করতে পারি। আমরা এখান থেকে এক্ষুনি পেলাম এ 0 মাইনাস এ ইজ ইকুয়াল টু কে টি। যখন টিটা টি হাফ হবে, অর্থাৎ হাফ লাইফ হবে, অর্ধায়ু হবে, তখন এটা এ 0/2 হবে, অর্থাৎ প্রথমে যে কনসেন্ট্রেশনটা ছিল তার অর্ধেক হবে। তো এইটাকে আমরা যদি এখানে বসিয়ে দিই এ 0/2, তাহলে দেখো এটাকে মাইনাস করলে এ 0/2 হয়। এখানে তাহলে কে ইন্টু টি হাফ থেকে যাচ্ছে, তখন টি হাফের বেলায় আমি এ 0/2টা বসাতে পারবো এর জায়গায়। সুতরাং টি হাফ হচ্ছে এ 0/2 কে। এটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে তার অর্ধজীবনকাল, যেটা প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল আমরা দেখতে পাচ্ছি। এটাও তোমার করে দেখাতে বলতে পারে, অথবা কোনো অঙ্ক দিতে পারে যেখানে আমার এটা কাজে লাগাতে হতে পারে। তো সেই সব কিছুর জন্যই আমাদের এইটুকু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো এইটা যখন তুমি বুঝতে পারবে, তখন তুমি এটাও করতে পারবে। প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে সমাকলিত বিক্রিয়া হার সমীকরণ, ইন্টিগ্রেটেড রেট ল অফ এ ফার্স্ট অর্ডার রিয়াকশন। একটু আগে আমরা যেটা দেখলাম সেটা কার ছিল, জিরো অর্ডার রিয়াকশনের ছিল। তো এটা হচ্ছে কিন্তু ফার্স্ট অর্ডার বা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আচ্ছা, তো অন্তর্কলিত বিক্রিয়া হার সমীকরণ বা ডিফারেন্সিয়াল রেট ল, যেটা আমরা আগের দিন লিখতে শিখেছি, তাও এখানে আমি আরেকবার লিখে দেখিয়ে দিয়েছি যে টি সময়ের পর বিক্রিয়কের গাঢ়ত্ব যদি কনসেন্ট্রেশন অফ এ এইভাবে লেখা হয়, তাহলে বিক্রিয়ার হারটা কি হবে, মাইনাস ডিডিটি অফ এ, এটা প্রপোর্শনাল টু এ হবে। অর্থাৎ বিক্রিয়া আমরা এভাবে লিখতে পারবো ডিফারেন্সিয়াল রেট লটা মাইনাস ডিডিটি অফ কনসেন্ট্রেশন অফ ফিজিক্যাল টু কে এর কনসেন্ট্রেশন। এখানে দেখো টু দি পাওয়ার 1 আছে। জিরো অর্ডার রিয়াকশনে এখানে 0 লেখা হয়েছিল, এটা যেহেতু ফার্স্ট অর্ডার রিয়াকশনের জন্য ধরা হচ্ছে, সেজন্য দেখো এখানে টু দি পাওয়ার 1 ধরা হয়েছে। তো এবারে আমরা
কি করব, এই যে ডিফারেনশিয়াল রেট লটা আছে এটাকে আমরা ইন্টিগ্রেশন করব এবং ইন্টিগ্রেটেড রেট লটাকে বার করব। আচ্ছা, তো ইন্টিগ্রেটেড রেট লটাকে বার করার জন্য আমরা প্রথমে যেটা ধরে নিচ্ছি যে বিক্রিয়া শুরু হওয়ার মুহূর্তে এর গাঢ়ত্ব ধরে নিচ্ছি A, এটাকে A0 ধরা যায়, এটা কোনো ব্যাপার নেই। টি সময়ের পর গাঢ়ত্ব ধরে নিচ্ছি A - x, x হচ্ছে যেখানে বিয়োজন মাত্রা। তাহলে দেখো ডিফারেনশিয়াল রেট লটা যেটা ছিল এইটাকে আমি এর জায়গায় টি সময়ের পরে এখানে এর জায়গায় A - x বসিয়েছি দুদিকেই। তো তাহলে এখানে dx dt আসছে k × A - x। এই জিনিসটাকে এবার ইন্টিগ্রেশন করা হচ্ছে। ইন্টিগ্রেশন করার ফলে এটা ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী এখানে -ln A - x আসছে, kt + c আসছে। তাহলে এবার আবার আমি c এর যে মানটা সেটা বার করার জন্য কি করছি, যখন t = 0 তখন তোমার x হচ্ছে 0, তখন কোনো বিয়োজন শুরু হয়নি, সেজন্য -ln A হবে k × 0 + c, তার মানে c হচ্ছে -ln A। তাহলে এখানে -ln A - x হবে kt - ln A। তো এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখলে ln A/A - x kt। তো এখান থেকে আমরা k এর ভ্যালুটা লিখতে পারি। ln এর জায়গায় যদি log আনতে হয় তোমরা জানো 2.303 দিয়ে আনতে হয়, সেজন্য যে ইন্টিগ্রেটেড রেট ল যেটা এলো সমাকলিত বিক্রিয়া হার সমীকরণ প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে সেটা হলো এরকম, k = 2.303/t log A/A - x। এখান থেকে যদি আমাদের হাফ লাইফ পিরিয়ডটা বের করতে হয় তাহলে কি করতে হবে, এর জায়গায় A/2 বসাতে হবে। তো এখানে দেখো এটাকে যখন t0, যখন প্রাথমিকভাবে শুরু হচ্ছে, যখন এর কনসেন্ট্রেশনও 0, যখন t হচ্ছে t হাফ হবে, এর কনসেন্ট্রেশনটা এখানে A0 ধরা হয়েছে, আর যখন t হাফে আছে তখন A0/2 ধরা হয়েছে। তো তার মানে আমার প্রাথমিক যে গাঢ়ত্ব এর জায়গায় আমি A0 বসাতে পারি, তা x এর জায়গায় আমি A0/2 বসাচ্ছি, তখন কি হচ্ছে এইটা A0/2 হচ্ছে। তো দেখো তাহলে এখানে এই সমীকরণে যদি এটা A/A - x এর মানটা বসানো যায় তাহলে তখন এটা 2.303/k log 2 হচ্ছে। তো এখানে এই মানটা 2.303 log 2 এর মানটা যদি বসানো যায় তাহলে এটা 0.693 হয়, এটা log 2 এর মানটা 0.3 মতো, তাহলে দেখা যাচ্ছে t হাফ এর মানটা আসছে 0.693/k। অর্থাৎ এখানে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে তার অর্ধজীবনকাল বা হাফ লাইফ পিরিয়ডটা দেখো প্রথম ক্রম বিক্রিয়ার যে বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব তার উপরে একেবারেই নির্ভরশীল নয়, যেটা কিন্তু শূন্যক্রম বিক্রিয়া বা জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা এই জিনিসটা পাইনি, তখন কিন্তু এটা অন্য জিনিস পেয়েছিলাম। তো এটা এখানে 0.693/k এটা কখনোই তোমার প্রাথমিক বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্বের উপর একেবারেই নির্ভরশীল নয়। তো এবারে আমরা যেটা জানার চেষ্টা করছি যে তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে n সংখ্যক অর্ধায়ু যদি পার হয়ে যায় তখন বিক্রিয়কের গাঢ়ত্ব কি হবে। Concentration of reactant in a first order reaction after n times half life, n number of half lives, nটা হাফ লাইফ পার হয়ে যাওয়ার পরে বিক্রিয়কের গাঢ়ত্ব কি হবে। এইটার থেকেও কিছু কিছু অঙ্ক আসে কেমিক্যাল কাইনেটিক্সের, আমরা অনেক কিছুই পড়ছি, কিন্তু তুমি একটু যদি কোয়েশ্চেনগুলো স্টাডি করো বোথ এইচএস NCERT তুমি দেখতে পাবে যে বেশিরভাগ কোয়েশ্চেন এবং ম্যাক্সিমাম অঙ্ক ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনকে কেন্দ্র করে। সুতরাং ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের যাবতীয় কিছু একটুখানি জানতে হবে, ভালো করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। তো দেখা যাচ্ছে যে আমরা এখানে বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব ধরেছি A0, তাহলে প্রথম অর্ধজীবনকালের পর অর্থাৎ যখন গাঢ়ত্বটা অর্ধেক হয়ে যাচ্ছে তখন হচ্ছে A0/2। আরেকটা অর্ধজীবনকাল যদি পার হয় তখন হচ্ছে এইটার হাফ অর্থাৎ হাফ ইন্টু A0/2। এইখানে আমরা এই যে A0/4টা এসেছে এটাকে 2 এর কত পাওয়ার সেটা লেখার চেষ্টা করেছি, 2 স্কোয়ার। তৃতীয় অর্ধজীবনকাল যদি পার হয়ে যায় তাহলে আগের যেটা ছিল A0/4 তারও হাফ হবে, তাহলে হাফ ইন্টু A0/4 মানে হচ্ছে A0/8। এখানে আমরা 2 এর পাওয়ারটা কত আসছে দেখানোর চেষ্টা করেছি। তার একটা বিশেষ কারণ আছে, কারণ আমরা জানতে চাইছি যে n সংখ্যক অর্ধজীবনকালের পরে কি হবে। তাহলে এটা দেখা যাচ্ছে যে 2 নম্বর অর্ধজীবনকালের পরে পাওয়ারটা 2 আসছে, 3 নম্বরের পরে পাওয়ারটা 3 আসছে। এই যে সিমিলারিটিটা এটা দেখে আমরা বলতে পারি যে n সংখ্যক অর্ধজীবনকালের পরে তাহলে এই যে পাওয়ারটা A0/2n হবে। এই যে তথ্যটা এটা জানা থাকলে তোমার অঙ্কের ক্ষেত্রে অনেক বেশি সুবিধে হবে। তো এবারে আমরা একটা বিশেষ বিক্রিয়ার কথা জানতে চাইছি, যেটা হচ্ছে ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া বা সিউডো ইউনিমলিকুলার রিঅ্যাকশন। সিউডো ইউনিমলিকুলার রিঅ্যাকশন কাকে বলে? এগুলো সাধারণত দ্রবণে সংঘটিত যে বিক্রিয়াগুলো ঘটে সেই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায় যে এখানে দেখা যায় যে বিক্রিয়কের যে হারটা সেখানে দুটো বিক্রিয়কের উভয় বিক্রিয়কের উপর ডিপেন্ড না করে
কিন্তু একটা বিক্রিয়কের উপর নির্ভর করে। তো এখানে এই বিক্রিয়াগুলো বেশিরভাগ ক্ষেত্রে জলীয় দ্রবণে ঘটে থাকে। তো এখানে মাধ্যম প্রচুর পরিমাণে উপস্থিত থাকে বলে তো সেই জন্য এই বিক্রিয়ার মাধ্যমে গাঢ়ত্বের পরিবর্তন সেটা ভীষণই কম হয়। তাই জন্য এই বিক্রিয়া হারটা মাধ্যমের গাঢ়ত্বের উপর নির্ভরশীল হয় না। আমরা যদি একটা উদাহরণ নিই তাহলে এটা ভালোভাবে বোঝা যাবে। তো এখানে আম্লিক মাধ্যমে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ এই বিক্রিয়াটা নেওয়া হয়েছে। এখানে সুক্রোজের আম্লিক মাধ্যমে H+ দেওয়া রয়েছে। আর্দ্র বিশ্লেষণের ফলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন হয়, এটা দেখানো হয়েছে। তো পরীক্ষালব্ধ ফলাফল থেকে দেখা যায় যে বিক্রিয়াটি হচ্ছে প্রথম ক্রমে। আচ্ছা, তার বিক্রিয়া হার হচ্ছে এখানে এমনি নর্মালি বিক্রিয়া হারটা এটা দুটো বিক্রিয়কের উপরেই নির্ভর করা উচিত, কিন্তু পরীক্ষালব্ধ হার দেখা যায় যে বিক্রিয়াটি প্রথম ক্রমে। পরীক্ষালব্ধ ফলাফল আমাদের এটা জানায় যে এই বিক্রিয়ার হারটি এটা হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়াটি। তো এখানে তাহলে কারণটা অনুমান করা যেতে পারে এই যে জলের যে কনসেন্ট্রেশন, এখানে জলের গাঢ়ত্বে জল এত বেশি পরিমাণে উপস্থিত থাকে যে জলের গাঢ়ত্বের পরিবর্তন প্রায় হয় না বললেই চলে। সেই জন্য এটাও এই ধ্রুবক রাশিটার মধ্যে এটাকে ঢুকিয়ে দেওয়া যেতে পারে, ঢুকে যায়, এবং সেই জন্য এইটা একটা K'(H2) এই টোটালটা একটা ধ্রুবক হিসেবে কাজ করে। তো তার ফলে এখানে এটা তখন প্রথম ক্রম বিক্রিয়ার মতো হয়ে যায়। তখন এটা একটাই বিক্রিয়ক যেটা সুক্রোজের গাঢ়ত্বের উপর নির্ভরশীল হয়ে যায়। তো এইরকমভাবে এই জন্য এটাকে আমরা বলছি ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া বা সিউডো ইউনিমলিকুলার রিঅ্যাকশন। এরকমভাবে আম্লিক মাধ্যমে ইথাইল অ্যাসিটেটের আর্দ্র বিশ্লেষণও এরকম একটা বিক্রিয়া যেটা সিউডো ইউনিমলিকুলার রিঅ্যাকশন। আচ্ছা, এবারে দেখো আমরা যেটা পড়বো ছদ্ম একানবিক বিক্রিয়া পড়ার পরে আমরা এই চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ পড়তে চলেছি, সেটা হচ্ছে বিক্রিয়া হারের উপর উষ্ণতার প্রভাব এবং আর্হেনিয়াস সমীকরণ, ডিপেন্ডেন্স অফ রিঅ্যাকশন রেট অন টেম্পারেচার অ্যান্ড আর্হেনিয়াস ইকুয়েশন। তো এইটা হচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়া হার ধ্রুবকের উপর নির্ভর করে এবং বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে অবশ্যই। তো বিক্রিয়কের নির্দিষ্ট গাঢ়ত্ব যদি উষ্ণতা বৃদ্ধির হার যদি করা যায়, অর্থাৎ আমি বলতে চাইছি বিক্রিয়কের গাঢ়ত্বটা যদি নির্দিষ্ট বা স্পেসিফিক রেখে আমরা যদি ওই বিক্রিয়ার উষ্ণতাটা বৃদ্ধি করি, তাহলে দেখা যায় যে বিক্রিয়ার হার বৃদ্ধি পাচ্ছে, এবং বিক্রিয়ার হার যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই হার ধ্রুবকের মানও বৃদ্ধি পাবে। অধিকাংশ ক্ষেত্রে যে সমস্ত সমসত্ব বিক্রিয়াগুলো আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে হার ধ্রুবকের মান 2 থেকে 3 গুণ অবধি বৃদ্ধি পায়। তো 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো বিক্রিয়ার হার ধ্রুবকের মানের এই যে বৃদ্ধি হয়, এইটাকে বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্কের মাধ্যমে বা টেম্পারেচার কোএফিসিয়েন্ট এর মাধ্যমে প্রকাশ করা হয়। তো তার মানে এই জিনিসটা কি, এই যে বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক, এটা যে কথাটা বলা হলো, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার ব্যবধানে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের যে অনুপাত হয়, একটা 10 ডিগ্রি সেলসিয়াস নিচে মানটা হার ধ্রুবকের বার করা হবে, আর একটা 10 ডিগ্রি সেলসিয়াস উপরে এই যে মান দুটো বার করা হবে, যে হার দুটো পাবো আমরা, তার যে অনুপাত হবে সেইটাকে এই নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে তার উষ্ণতা গুণাঙ্ক বা টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলা হবে। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে যদি একটা বিক্রিয়ার উষ্ণতা থাকে T ডিগ্রি সেলসিয়াস এবং তখন যদি হার ধ্রুবকের মান হয় KT, আর যদি T+10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হার ধ্রুবকটা আবার নির্ণয় করা হয়, তখন যদি মানটা হয় KT+10, তাহলে এই যে অনুপাতটা হবে অর্থাৎ KT+10/KT, তাহলে এই অনুপাতটার মান দেখা যায় যে 2 থেকে 3 এর মধ্যে হয়। তো এইটাকে এইভাবে বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক বলা হয়। বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত 25 ডিগ্রি সেলসিয়াস এবং 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হার ধ্রুবকের মানটাকে গুরুত্ব দেওয়া হয়, মানা হয়। তো এই সংক্রান্ত একটা সমীকরণ আছে, বিখ্যাত বিজ্ঞানী আর্হেনিয়াসের সমীকরণ, যেটা আমাদের এই কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক এবং উষ্ণতার মধ্যে যে সম্পর্ক সেটা নির্ণয় করা যায় যে সমীকরণ দিয়ে, সেটাকেই বলা হয় আর্হেনিয়াস সমীকরণ, যেটা এখানে লেখা হয়েছে K = A e⁻ এখানে K হচ্ছে নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবক, A হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, E হচ্ছে সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি, আর T এর পরিচয় তোমরা জানো। তো এই যে আর্হেনিয়াস সমীকরণটা, Tটা এখানে ক্যাপিটাল T, পরম উষ্ণতা আছে, A আর E এর দুটো ধ্রুবক যেগুলোর মান হচ্ছে বিক্রিয়ার প্রকৃতির উপর নির্ভর করে। A যে ধ্রুবকটা আছে এটাকে বিক্রিয়ার কম্পাঙ্ক গুণাঙ্ক বা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর সাধারণত বলা হয়। তো এই e⁻⁻ এই রাশিটা এককহীন, তাই A এবং হার ধ্রুবক এই দুটো জিনিসের
একক কিন্তু একই রকম হয়। তো এখান থেকে আমরা এই সমীকরণটা তাহলে কিসে আমাদের কাজে লাগে, এটা ভীষণভাবে এর থেকে অঙ্ক আসে। তো সেই জন্য আমাদের এই সমীকরণটা ভীষণভাবে ভালোভাবে পড়তে হবে। হার ধ্রুবকের ওপর উষ্ণতা বৃদ্ধির হার প্রকাশক যে সমীকরণ, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি করলে একটা বিক্রিয়ার হার কিভাবে পরিবর্তিত হবে সেইটা আমরা যে সমীকরণ থেকে জানতে পারি, বুঝতে পারি, সেইটা হচ্ছে এই সমীকরণ। তো এই সমীকরণে আমরা একটা নতুন রাশি পেয়েছি, সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। আমরা এসো এবার সেই রাশিটার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করি, যে সেই রাশিটা ঠিক কী রকম। এই রাশিটার সাথে তোমরা আগে পরিচিত ছিলে না। তো সক্রিয়করণ শক্তি বলতে ঠিক কী বোঝায়? আচ্ছা, কোনো বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থের অণুগুলোর একটা নির্দিষ্ট একটা গড় শক্তি থাকে। তো এই গড় শক্তির থেকে আরেকটু সর্বনিম্ন যে অতিরিক্ত পরিমাণ শক্তি তাদের অর্জন করতে হয়, যাতে করে তারা সক্রিয় হয়ে উঠতে পারে এবং তারা বিক্রিয়া সম্পাদনের উপযুক্ত হয়, বিক্রিয়া ভালোভাবে সম্পন্ন করতে পারে, তাকে বলা হয় সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়করণ শক্তির মান নির্দিষ্ট এবং বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে এর মানটা হয় বিভিন্ন। তো এসব আমরা একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম বা শক্তি পরিলেখ চিত্রের মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এখানে একটা সমীকরণ এখানে দেখানো হয়েছে যে a প্লাস বিসি থেকে এবিসি, হ্যাঁ সেটা থেকে এবি প্লাস সি হয়েছে। তো আমরা এখানে দুটো এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম এঁকেছি, যেখানে ওয়াই অ্যাক্সিসে শক্তি এবং এক্স অ্যাক্সিসে বিক্রিয়ার অগ্রগতি বা রিঅ্যাকশন কোঅর্ডিনেট আঁকা হয়েছে। এখানে বিক্রিয়ক পদার্থগুলোর গড় শক্তি এবং বিক্রিয়াজাত পদার্থগুলোর গড় শক্তি আঁকা হয়েছে। তো এই বিক্রিয়ক পদার্থগুলো তখনই এই সক্রিয় কমপ্লেক্স বা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বলা হয় এটাকে, যার শক্তিমাত্রা হচ্ছে বেশি। তো বিক্রিয়ক পদার্থগুলো প্রথমে তাদের গড় গতিশক্তির অতিরিক্ত এই ন্যূনতম শক্তি, যে ইএক্স শক্তি যদি তারা লাভ করতে পারে, তাহলেই তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে এবং এই সক্রিয় কমপ্লেক্সে তৈরি করতে পারে। তাহলে এর যে ডিফারেন্সটা ইএক্স মাইনাস ই1, এই যে ডিফারেন্সটা, এইটা সেই দ্বারা যদি তারা অর্জন করতে পারে, তাহলে তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সে তৈরি করবে। এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের শক্তিমাত্রা যথেষ্ট বেশি, সেজন্য কিছুক্ষণ পরে এটা বিয়োজিত হয়ে গিয়ে বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে। তো এই যে জটিল যৌগটা, এটা তৈরি করার জন্য যে পরিমাণ ন্যূনতম শক্তির অধিকারী হতে হয়, সেই গড় গতিশক্তির অধিক সর্বনিম্ন এই শক্তিটাকে এই সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে তার সক্রিয়করণ শক্তি বলা হবে। বা বিপরীতমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যখন এইগুলো বিক্রিয়ক হিসেবে কাজ করবে, এদের ক্ষেত্রেও এর যে গড় গতিশক্তি আছে, গড় শক্তি, আর এই যে সক্রিয় শক্তির যে শক্তিমাত্রা সক্রিয় কমপ্লেক্সে, তাদের মধ্যে যে ডিফারেন্সটা, এই পরিমাণ শক্তিটা বিপরীতমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তার সক্রিয়করণ শক্তি হিসেবে কাজ করবে। তো যদি এটার থেকে কম হয়, অর্থাৎ বিক্রিয়ক পদার্থগুলোর এই সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে যে সক্রিয়করণ শক্তিটা আছে, সেটা যদি বিপরীতমুখী বিক্রিয়াটা যেটা আছে তার থেকে কম হয়, তাহলে বিক্রিয়াটা সাধারণত তাপদায়ী হয়। এখানে দেখো ব্যাপারটা ঠিক উল্টো। এখানে বিক্রিয়াজাত পদার্থের শক্তি, গড় শক্তি যেটা, সেটা বিক্রিয়ক পদার্থের শক্তির থেকে কম। ফলে এখানে এই যে শক্তি মাত্রাতে এই সমবর্তী বিক্রিয়ার ক্ষেত্রে যে সক্রিয়করণ শক্তিটা দরকার, এই যে ডিফারেন্সটা, এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স এবং বিক্রিয়ক পদার্থের যে শক্তিমাত্রা, এর যে ডিফারেন্সটা, এই সর্বনিম্ন শক্তিমাত্রাটা, এটা বিপরীতমুখী বিক্রিয়ার থেকে এদিকে বেশি। ফলে এই বিক্রিয়ায় তাপ দিতে হয়, তাপ শক্তি দিয়ে এই গ্যাপটাকে কমপ্লিট করতে হয়, তা না হলে বিক্রিয়াটা সম্পন্ন হয় না। এই বিক্রিয়কগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না বা এই সক্রিয় কমপ্লেক্সে তৈরি করতে পারে না। এটা একটা তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, এটা একটা তাপদায়ী বা এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। তো এইভাবে আমরা আর্হেনিয়াসের সমীকরণ থেকে সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জির একটা ধারণা পেয়ে থাকি। এবার প্রশ্ন হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ার এই যে সক্রিয়করণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জির মানটা আমরা কি করে নির্ণয় করব? ডিটারমিনেশন অফ অ্যাক্টিভেশন এনার্জি অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন। তার জন্য আমরা প্রথমেই আর্হেনিয়াসের সমীকরণটাকে কাজে লাগাচ্ছি। উভয় দিকে ln নেওয়া হয়েছে। ln নিলে ln k is equal to ln a minus ea by rt হচ্ছে, এটাকে log নিয়ে লিখলে log k is equal to log a minus ea by 2.303 rt। তুমি একটা গ্রাফ আঁকতে পারো y অ্যাক্সিসে log k আর x অ্যাক্সিসে যদি 1/2 নাও, তাহলে এটা একটা এমন একটা সরলরেখা হবে যার নতিটা হচ্ছে নেগেটিভ। তো নতির মানটা থেকে আমরা এটা যদি সমকোণী ত্রিভুজ এঁকে নিই নতিটা বার করার জন্য ab by bc, তাহলে হচ্ছে মাইনাস ea by 2.303 r। এই মানটা লেখচিত্র থেকে আমরা বার করতে পারি, এখান থেকে ইএটা পেয়ে যাবো, যেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এছাড়াও গাণিতিকভাবে উপায় হচ্ছে আমরা দুটো তাপমাত্রা নিতে পারি, দুটো তাপমাত্রার হার ধ্রুবকের মানটা বার করতে পারি, যেটা খুব কমন অঙ্কেও আসে।
T1 এবং T2, যেখানে T2 হচ্ছে T1 এর থেকে বেশি। তাহলে প্রথম T1 তাপমাত্রার K1 এর যে ভ্যালুটা পেলাম সেটা এই সমীকরণে বসালে আমরা এইটা পাচ্ছি। আর T2 তাপমাত্রার আমি যে হার ধ্রুবকের মানটা পেলাম সেটা যদি বসাই তাহলে এইটা পাচ্ছি। এবার যদি দুটোর অনুপাত করি K2/K1, তাহলে দেখো এটা মাইনাস করার পরে এরকম একটা সমীকরণ আসছে। গাণিতিকভাবে দুটো তাপমাত্রা এবং দুটো হার ধ্রুবকের, ওই বিভিন্ন তাপমাত্রায় দুটো হার ধ্রুবকের যে আলাদা আলাদা মান হচ্ছে সেই মান দুটো ব্যবহার করেও এই সমীকরণ থেকে রাসায়নিক বিক্রিয়ার, ওই নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়াটার সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জির মান খুব সুন্দরভাবে নির্ণয় করা যায়। এবং এখান থেকে প্রচুর প্রচুর অঙ্ক আসে। এখান থেকে কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে করতে হবে, তাহলে নাহলে তুমি এখানকার অঙ্কগুলো পারবে না। তো নেক্সট আমরা এখানে যখন এই অ্যাক্টিভেশন এনার্জি কথাটা পড়ছি, এখানে আমাদের আরেকটা ব্যাপার একটুখানি বলে দেওয়া উচিত, যে আমরা সবাই জানি যে অনুঘটকের উপস্থিতিতে কোনো কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বেড়ে যায়, আবার কোনো কোনো রাসায়নিক বিক্রিয়ার দেখা গেছে যে তোমরা পড়েছো, তোমাদের ছোট ক্লাসে মনে আছে যে অক্সিজেন প্রস্তুতি এমনিতে পটাশিয়াম ক্লোরাইডের বিয়োজন ঘটালে 610 ডিগ্রি টেম্পারেচার লাগে, কিন্তু যদি ওর মধ্যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটক হিসেবে উপস্থিত থাকে মাত্র 230 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অতি দ্রুত বিক্রিয়াটি সম্পন্ন হয়। তো আমরা যখন আজকে সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জির কথা পড়তে পারলাম, জানতে পারলাম, এবার আমরা অ্যাক্টিভেশন এনার্জির সাপেক্ষে ব্যাপারটা বুঝে নেব। তো ব্যাপারটা আর কিছুই না, যখন আমরা অনুঘটক ব্যবহার করছি দেখো তখন বিক্রিয়ক পদার্থের যে সক্রিয়করণ শক্তিটা তার যে এটা অনেক কম হয়, যেটা অনুঘটকের অনুপস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি সক্রিয়করণ শক্তির মানটা অনেক বেশি। তো এই জন্য অনুঘটকের উপস্থিতিতে এই যে এনার্জি ব্যারিয়ারটা এটা অনেক কমে যায়, যার ফলে তাদের বিক্রিয়াজাত পদার্থটা উৎপন্ন করতে সুবিধা হয় এবং সেটা অত্যন্ত দ্রুত গতিতে এইটা সম্পন্ন করতে পারে। অনুঘটকের ছাড়া নিম্নতর তাদের অনেক বেশি সক্রিয়করণ শক্তি দরকার হয়, কিন্তু অনুঘটকের উপস্থিতিতে তারা নিম্নতর সক্রিয়করণ শক্তি সম্পন্ন একটা বিকল্প পথে বিক্রিয়াটা সংগঠিত করতে পারে। তো সেই জন্য বিক্রিয়ার বেগটা অত্যন্ত বেড়ে যায় এবং একটি নির্দিষ্ট উষ্ণতায় অনুঘটকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়া হার সবসময়ই অনুঘটকের অনুপস্থিতিতে বিক্রিয়া হার অপেক্ষা বেশি হয়। অনুঘটকের উপস্থিতিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক ও বিক্রিয়কজাত পদার্থের অণুগুলির গড় শক্তির মানটা অপরিবর্তিত থাকে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, বিক্রিয়ক পদার্থেরও না বিক্রিয়াজাত পদার্থেরও না। এই কারণে অনুঘটকের উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে বিক্রিয়া তাপ বা ডেল্টা এইচ যেটা, সেটার মানটা কিন্তু একই থাকে, না এটা পাল্টায়, না বিক্রিয়ক পদার্থ বা বিক্রিয়াজাত পদার্থের গড় শক্তির মানটাও কিন্তু পাল্টায় না। শুধুমাত্র চেঞ্জটা কোথায় হয়, শুধুমাত্র সক্রিয়করণ শক্তির মানটা অনেক কমে যায় অনুঘটকের উপস্থিতিতে, ফলে বিক্রিয়াটা সহজে তাড়াতাড়ি হতে পারে। এবার আমরা যেটা পড়তে চলেছি আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক, বিক্রিয়া হারের সংঘর্ষ তত্ত্ব বা কলিশন থিওরি। কলিশন থিওরিতেও আমরা বুঝতে পারবো যে রাসায়নিক বিক্রিয়া সাকসেসফুলি মানে সফল কখন হয়, ফলপ্রসূ কখন হয়। তো এই থিওরিতে কি বলা হচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য বিক্রিয়ক পদার্থের যে অণুগুলো থাকে তাদের মধ্যে তারা পরস্পর একটা সংঘর্ষ তাদের মধ্যে হয়। এটা হচ্ছে একটা অত্যন্ত প্রয়োজনীয় শর্ত। গ্যাসীয় গতিতত্ত্বের সাহায্যে প্রতি সেকেন্ডে প্রতি একক আয়তনে কতগুলো অণু তাদের যে পারস্পরিক যে সংঘর্ষ হচ্ছে সেই সংঘর্ষের সংখ্যাটা ক্যালকুলেট করা যায়। এবার দেখা গেছে যে যত সংঘর্ষ বা কলিশন হচ্ছে তার সবকটাই যে সাকসেসফুল হচ্ছে তা কিন্তু না, সংঘর্ষের মধ্যে অত্যন্ত কম সংখ্যক অণু কিন্তু সাকসেসফুল হতে পারছে, অর্থাৎ কি বলবো, সংঘর্ষটা বা কলিশনটা সাকসেসফুলি করছে এবং ফাইনালি প্রোডাক্টটা দিতে পারছে, বিক্রিয়াজাত পদার্থটা দিতে পারছে। তো এইরকম যারা সফল হচ্ছে সেই অণুর সংখ্যা কিন্তু অনেকটাই কম, কারণ যেসব সংঘর্ষের ফলে বিক্রিয়ক অণুগুলো সফলভাবে বিক্রিয়াটা ঘটাতে পারছে এবং বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হতে পারছে, আমরা শুধুমাত্র সেই সংঘর্ষগুলোকেই কার্যকর সংঘর্ষ বা এফেক্টিভ কলিশন বলে থাকি। তো এবার প্রশ্নটা হচ্ছে যে তাহলে এত যে সংঘর্ষ বা কলিশন হচ্ছে, অণুগুলোর মধ্যে অসংখ্য কলিশন হচ্ছে যখন একটা বিক্রিয়া আমরা ঘটাতে চাইছি, তাহলে কেন সেটা সবাই এফেক্টিভ কলিশনটা করতে পারছে না? তার জন্য দুটো বাধা সাধারণত অণুগুলোকে ফেস করতে হয়। একটা হচ্ছে শক্তিজনিত বাধা বা এনার্জি ব্যারিয়ার, দ্বিতীয় হচ্ছে বিন্যাসগত বাধা বা ওরিয়েন্টেশন ব্যারিয়ার। তো এনার্জি ব্যারিয়ার এটা সম্বন্ধে আমরা আগেও বলেছি যে অণুগুলোর মধ্যে পারস্পরিক সংঘর্ষ কার্যকরী হবে
যদি সংঘর্ষের ফলে এই অণুগুলোর শক্তি একটা নির্দিষ্ট ন্যূনতম শক্তির সমান বা তার বেশি হয়। এই ন্যূনতম শক্তিটাকে থ্রেশহোল্ড এনার্জি বা সূচনা শক্তি বলা হয়। তো এই পারস্পরিক সংঘর্ষের ফলে তাদের মধ্যে যে অবিরত যে শক্তির আদান প্রদান হতে থাকে, এই শক্তির আদান প্রদানের ফলে যে সমস্ত অণুর শক্তি দেখা যায় যে ফাইনালি সূচনা শক্তি বা থ্রেশহোল্ড এনার্জির সাথে সমান হচ্ছে, তারাই কিন্তু একমাত্র কার্যকরী সংঘর্ষে হতে পারে তাদের মধ্যে, এবং তারা বিক্রিয়াজাত পদার্থ দিতে পারে, বাকিরা কিন্তু পারছে না। দ্বিতীয় যে বাধাটা থাকে তাদের এই কার্যকরী সংঘর্ষ হওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে বিন্যাসগত বাধা বা ওরিয়েন্টেশন ব্যারিয়ার। সেটা কিরকম, সেটা আমরা এখানে একটা উদাহরণের সাহায্যে বুঝবো। এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড অণু থেকে নাইট্রোজেন টেট্রাক্সাইড, এটা N2O4 অণু তৈরির একটা বিক্রিয়া দেখানো হয়েছে। তো এখানে এই মুখোমুখি সংঘর্ষটা এমন হওয়া দরকার যাতে করে কিনা নাইট্রোজেনের পরমাণুগুলো মুখোমুখি থাকে, তাহলেই তারা সেটা কার্যকরী সংঘর্ষ বা এফেক্টিভ কলিশন হবে এবং N2O4 তৈরি হওয়া সম্ভব হবে। কিন্তু দ্বিতীয় ছবিটা লক্ষ্য করো, দুটোই NO2 অণু, কিন্তু দুটো নাইট্রোজেন পরমাণু মুখোমুখি একেবারেই নেই। নাইট্রোজেন এবং অক্সিজেন পরমাণু যদি মুখোমুখি থাকে তাহলে কিন্তু সেটা কার্যকর সংঘর্ষ হবে না বা N2O4 উৎপন্ন হবে না। তো এইবারে অসংখ্য সংঘর্ষ হচ্ছে, তার মধ্যে যে কটা NO2 অণু মুখোমুখি এই সংঘর্ষ করতে পারছে তাহলেই তারা এফেক্টিভ কলিশন হচ্ছে, আদারওয়াইজ কিন্তু হচ্ছে না। ফলে আমরা এই সংঘর্ষ তত্ত্ব বা কলিশন থিওরি থেকে বুঝতে পারছি যে এইরকম সংঘর্ষের সংখ্যা খুবই কম, যেটা ক্যালকুলেট করা সম্ভব হয়েছে, যার ফলে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হওয়ার ক্ষেত্রে অবশ্যই সেটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। তো এখানে আমরা নতুন যে রাশিটার কথা জানলাম, সূচনা শক্তি বা থ্রেশহোল্ড এনার্জি, সেটাকে আমরা এইভাবে বলতে পারি যে ওই বিক্রিয়ার জন্য সক্রিয়করণ শক্তি এবং বিক্রিয়ক অণুগুলোর গড় শক্তি, এই দুটোর যে টোটাল করলে আমরা ওই বিক্রিয়ার সূচনা শক্তিটা পাই, যেটা সমান না হলে বিক্রিয়ক অণুগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। তো এখানে আমাদের মোটামুটি কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারটা এখানেই কমপ্লিট হচ্ছে। তো যারা কোনো কম্পিটিটিভ এক্সামে বসতে চাও তাদের অনেক অনেক বেশি আরও পড়তে হবে এবং অনেক অনেক অঙ্ক করতে হবে। তো এমনি যারা এইচএসের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের আমরা যতটা পড়ালাম সেটা মোর দ্যান এনাফ। তো সেটা ভালো করে পুরো থিওরিটা পড়তে হবে, কিন্তু অঙ্ক সবাইকেই করতে হবে। যারা কম্পিটিটিভ এক্সামে বসতে চায় তাদের অনেক 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 অঙ্ক করতে হবে। যারা এইচএসে শুধু বসতে চাও তাদের জন্য স্পেসিফিক আমি কিছু অঙ্ক দেখাচ্ছি এখানে। এইচএসের যে কোশ্চেনগুলো এসেছে, থিওরিটিক্যাল কোশ্চেন, অঙ্কের কোশ্চেন, এনসিইআরটির কোশ্চেনগুলো দেখলেও তাদের পক্ষে উপকার হবে। তো এখানে আমি কিছু অঙ্কে কী করে করতে হয় আমি এখানে বলে দিচ্ছি, কিন্তু প্রচুর প্রচুর অঙ্ক বই থেকে যেখান থেকে হোক প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ এই চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার করা মুশকিল। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন, একটি নির্দিষ্ট উষ্ণতায় একটি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক 1.5 × 10⁻⁻1 সেকেন্ড ইন্ডার এবং T1 ও T2 সময়ে বিক্রিয়াটি যথাক্রমে 50% ও 75% সম্পন্ন হয়, তবে T2 ও T1 এর অনুপাত নির্ণয় করো। আচ্ছা, তো আমরা এখানে প্রথম ক্রম বিক্রিয়ার বলে দিয়েছে বলে হার ধ্রুবকের সমীকরণটা বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম ক্রম বিক্রিয়া থেকে প্রশ্নগুলো থাকে। তো প্রথমে এই সমীকরণটা লিখে নেবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে বলেছে 50% মানে তুমি বুঝতে পারছো যখন বিক্রিয়কের প্রাথমিক ঘনত্ব অর্ধেক হয়ে যাচ্ছে, অর্থাৎ বিক্রিয়ার হাফ লাইফ নিয়ে কথা বলছে। টি হাফেরও একটা নির্দিষ্ট সমীকরণ আছে 0.693/K। তো সেখানে আমি তাহলে হার ধ্রুবকের মানটা K এর জায়গায় বসিয়ে দিয়েছি, তাহলে টি হাফটা পেয়ে গেলাম। আচ্ছা, T2 সময়ে বিক্রিয়া 75% সম্পন্ন হয়, তার মানে কি হচ্ছে, কতটা বিয়োজিত হয়েছে, নিশ্চয়ই প্রাথমিক গাঢ়তে 75%, তার মানে x হচ্ছে a 75% বা 3a/4। সুতরাং a - x কি হবে, a - 3a/4 = a/4। এবার আমি নির্দিষ্ট সমীকরণের বা T2টার জায়গায় এটা বসাচ্ছি, 2.303/K log a/a - x, এখানে a/4 বসানো হলো a - x এর জায়গায়, তাহলে এটা আসছে log 4। তো এখানে দেখো K এর ভ্যালুটা আমি আবার বসিয়ে দিয়েছি, তাহলে 1.386/0.15 আসছে। তো T1 ও পেয়ে গেছি, T2 ও পেয়ে গেছি। এবার তো আর কোনো ব্যাপারই নেই, T2 ও T1 এর অনুপাত নির্ণয় করতে বলেছে। শুধু এখানে একটা কাজই করা হয়েছে, তুমি এখানে একবারে এটা 12 করে ফেলতে পারো বা এরমভাবে রেখেও দিতে পারো। এরমভাবে রেখে দেওয়ার ফলে যেটা সুবিধা হয়েছে, বাই যে 0.15টা ছিল সেটা এখানে ক্যান্সেল হয়ে গেছে। মানে আমি বলতে চাইছি এরমভাবে ক্যালকুলেশনটা দেখালে তোমার কিছুটা সময় বাঁচলেও বাঁচতে পারে। T2/T1 এখানে অনুপাতটা 2 হয়েছে। তো এটা তো গেল একটা টাইপ। পরের যে অঙ্কটা আছে, 25°C উষ্ণতায় একটি প্রথম ক্রম বিক্রিয়া 30% সম্পূর্ণ করতে 10 মিনিট সময় লাগে।
ওই একই তাপমাত্রায় বিক্রিয়াটির 70% সম্পূর্ণ করতে কত সময় লাগবে। আবার একটা সময় নিয়ে প্রশ্ন। প্রথম ক্রম বিক্রিয়া বলে দিয়েছে, সেজন্য প্রথমেই আমরা প্রথম ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণটা লিখে ফেলেছি। আচ্ছা, টি হচ্ছে 10 মিনিট, তখন এক্স এর মানটা বার করার চেষ্টা করছি, তাহলে ওই 30% এর করে নিয়ে 0.3 বেরোচ্ছে, ফলে a মাইনাস এক্সটাও সহজে বেরিয়ে যাচ্ছে 0.7 যে মানগুলো পেলাম এবার সমীকরণে বসিয়ে দিচ্ছি। দেখো, তাহলে আমরা এখানে হার ধ্রুবকের মানটা পেয়ে যাচ্ছি। প্রথম যে আমার তথ্যটা দেওয়া আছে সেটাকে কাজে লাগিয়ে আমি কে এর মানটা বার করছি। কেন করছি? তাহলে এই কে এর মানটাকে আমি বসিয়ে পরের যে অংশটা আমার চাই সেখানটায় ব্যবহার করতে পারবো। তাহলে এখানে কে এর মানটা টি, এখানে কে এখানে চলে এলে কে এর মানটা বসিয়ে দিলাম। তারপরে বলেছে 70%, তাহলে এক্স এর মানটা বের করে a মাইনাস এক্সটা করে নিলাম, এটা হলো 0.3a। তাহলে এটা a মাইনাস এক্স এর জায়গায় বসিয়ে নিয়ে টি এর মানটা খুব সহজেই বেরিয়ে গেল 33.82 মিনিটে। আচ্ছা, আমরা দুটো অঙ্ক দেখেছি, এবার আমি 3 নম্বর অঙ্কে এসেছি। এটা এইচএসে এসেছিল একবার, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আচ্ছা, 20 বছর তেজস্ক্রিয় ক্ষয়ের পরে 1 গ্রাম তেজস্ক্রিয় মৌলে 0.062 গ্রাম অবশিষ্ট রইল। উক্ত বিক্রিয়ার হার ধ্রুবক ও অর্ধায়ু টি হাফ নির্ণয় করো। শুরু থেকে 10 বছর পর মৌলটির কতটা অবশিষ্ট ছিল। আচ্ছা, এখানে তোমাদের বলে রাখি, তেজস্ক্রিয় যে বিয়োজন সেইটা প্রথম ক্রম বিক্রিয়ার যে সমীকরণ আমরা পেয়েছি সেরকমই হয়। সেই সমীকরণটা এখানে লেখা হয়েছে ল্যামডা, যেখানে এটা হচ্ছে হার ধ্রুবক। আমরা যেটা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে লিখে থাকি 2.303/t log n0/n। n0 হচ্ছে প্রাথমিক পরমাণুর সংখ্যা, n হচ্ছে ওই টি সময় পরে যে পরমাণুটা থাকছে সেই পরমাণুর সংখ্যা। তো এখানে দেখো আমাদের তাহলে দেখে নিতে হচ্ছে যে আমাদের কি কি বলে দিয়েছে। তো প্রাথমিক যে পরিমাণটা সেটা বলে দিয়েছিল 1 গ্রাম, আর বলেছে যে এখন যেটা অবশিষ্ট রয়েছে, অর্থাৎ আমরা ওই যেটা a মাইনাস এক্স দিয়ে লিখে অভ্যস্ত, সেইটা বলে দিয়েছিল যে 0.0625। তো এইটা এখানে 0.0625, তাহলে n0/nটা আমি এরমভাবে 1/0.0625 বসাতে পারি। টি এর ভ্যালুটা অর্থাৎ সময়টা বলে দিয়েছে 20 বছর। তাহলে এটা আমরা এই সমীকরণে যদি বসাই, আমরা এখানে ল্যামডা বা এই তেজস্ক্রিয় ভাঙনের যে হার ধ্রুবক সেইটার মানটা বার করার চেষ্টা করছি। তাহলে দেখো, এটা এইভাবে যদি বসানো হয় তাহলে এটা আসছে 0.1386 বছর। আচ্ছা, তাহলে প্রথম যে প্রশ্নটা হার ধ্রুবক বার করতে বলেছিল বেরিয়ে গেল। তারপরে প্রশ্ন অর্ধায়ু বার করতে বলেছে। অর্ধায়ু কি? 0.693/λ, মানে এখানে টি হাফ ইজ ইকুয়াল টু 0.693/k, কে এর জায়গায় ল্যামডা লেখা হয়েছে, এটা তেজস্ক্রিয় বিয়োজন বলে, আর কোনো তফাৎ নেই, ব্যাপারটা কিন্তু একই। আমরা এমনি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যা যা শিখে এসেছি সেটাই। আচ্ছা, তাহলে এখানে এই মানটা 0.1386টা বসালে পরে এটা দেখা যাচ্ছে যে টি হাফটা বেরোচ্ছে 5 বছর। আচ্ছা, আরেকটা পার্ট আছে এই প্রশ্নটায়, বলেছে যে শুরু থেকে 10 বছর পর মৌলটির কতটা অবশিষ্ট ছিল। মাঝখানে 10 বছর যখন পার হয়ে গেছে তখন মৌলটির কতটা অবশিষ্ট আছে। আচ্ছা, 10 বছর পরে আমরা যদি ধরে নিই যে W গ্রাম অবশিষ্ট আছে, তাহলে প্রথমে ছিল 1 গ্রাম, তাহলে n0 হচ্ছে 1, n হচ্ছে 1W। তো এইভাবে যদি সমীকরণটায় বসানো যায়, ল্যামডার মানটা আমরা বার করেছি 0.1386 ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে 2.303, t হচ্ছে 10, log হচ্ছে 1/W। তো এইটাকে সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করলে আমরা পাচ্ছি W হচ্ছে 0.25 গ্রাম। বা তুমি এটা ওই টি হাফ দিয়েও করে নিতে পারো, যেহেতু এখানে টি হাফটা 5 বছর বেরিয়েছে, তাহলে 5 বছর পর যদি অর্ধেক উপস্থিত থাকে তাহলে আরও 5 বছর পর তারও অর্ধেক, অর্থাৎ 1-এর অর্ধেক 0.5, 0.5-এর অর্ধেক 0.25, এভাবেও করা যেতে পারতো। বা তখন লজিকটা বলে দিতে হবে, বা তুমি এরকমভাবে সমীকরণে বসেও করতে পারো। পরের যে প্রশ্ন, একটি শূন্যগ্রাম বিক্রিয়ার অর্ধজীবনকাল x সেকেন্ড, বিক্রিয়াটি সম্পূর্ণ হতে t1 সেকেন্ড লাগলে t1 কে x এর সাপেক্ষে গণনা করো। তো আমরা আজকেই শূন্যগ্রাম বিক্রিয়ার একটা সমাকলিত যে রেট ল, সেটা ইন্টিগ্রেটেড রেট ল, সেটা বার করেছি। সেখানে এইটা এসেছিল আমাদের a_t, একটা t সময় গাঢ়ত্ব, সেটা হচ্ছে a0 মাইনাস kt। এবার যখন t হাফ হবে তখন কি হবে, আমাদের এর জায়গায় এটা a0/2 বসবে। তো সেইটা বসালে এই সমীকরণটা আমরা এই সম্পর্কটা করে এসেছি, আজকে ক্লাসেই করা হয়েছে। তো একটাই যে পার্থক্য সেটা হচ্ছে অর্ধজীবনকালটা x বলেছে। তো a0/2 k এর জায়গায় t হাফটা মানে আমি x বসিয়েছি, তার মানে a0/kটা হয়েছে আমার 2x, এটাই, আর কিছু না। এবার যখন আমার বিক্রিয়াটি সম্পূর্ণ হতে t1 সেকেন্ড লাগবে, তখন তো এর কনসেন্ট্রেশন আর কিছু থাকবে না, সম্পূর্ণ হয়ে গেছে মানে তখন কিন্তু এর শেষ হয়ে গেছে, মানে তখন এর কনসেন্ট্রেশনটা 0।
তাহলে তখন কি হচ্ছে, ওই A0 মানে হচ্ছে K ইন্টু T1, T1 সময় আমি ধরছি প্রাথমিক, তখন এইটাকে এই যে A0/K 2x এটা আমি আগেই বের করে রেখেছিলাম, তার মানে তখন আমি এখানটা মানে আমার এই AT পার্টটা আর থাকছে না, শুধু A0 = KT হয়ে যাচ্ছে, বা A0/K এর ভ্যালুটা যে 2x এটা আমি আগেই বের করে রেখেছিলাম, ফলে T1 এর মানটা বেরোচ্ছে 2x। তাহলে T1 কে আমার x এর সাপেক্ষে প্রকাশ করা হলো। আচ্ছা, পরের অঙ্ক, কোনো বিক্রিয়ার উষ্ণতা 20°C থেকে 35°C বৃদ্ধি করলে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়, বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তির মান কত? মানে এটা একটা ওই টেম্পারেচার কোএফিসিয়েন্টের অঙ্ক, বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক বের করার জন্য। তো এখানে অবভিয়াসলি আর্মিনিয়াসের সমীকরণ ফলো করা হয়েছে, log K2/K1 EA/2.303 T2 - T1/T1 × T2। তো দেখো T1 আমি পেয়েছি 293 কেলভিন, T2 হচ্ছে 308 কেলভিন, আর এখানে দ্বিগুণ হয় বলেছে, তার মানে K2/K1 নিশ্চয়ই 2। বাকি ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, খুব সহজেই অ্যাক্টিভেশন এনার্জির মানটা বেরিয়ে গেছে কিলোজুল। জুল এটা তোমার প্রয়োজন অনুযায়ী করে নিতে হবে। এই ধরনের অঙ্কও খুব কমন, এই ধরনের অঙ্ক বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে। আরেকটা সক্রিয়করণ শক্তির অঙ্ক আমি রেখেছি এখানে, 400 কেলভিন এবং 500 কেলভিন উষ্ণতায় একটি বিক্রিয়ার হার ধ্রুবক যথাক্রমে 0.02 সেকেন্ড ইনভার্স এবং 0.08 সেকেন্ড ইনভার্স, বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তির মান গণনা করো। তো T1 হচ্ছে 400 কেলভিন, T2 500 কেলভিন। এখানে আমার log K2/K1 এই হার ধ্রুবকের মানগুলো বলে দিয়েছে, 0.08 আর 0.02 এটা বসানো হয়েছে। এখানে আর এর মানটা 8.314 নেওয়া হয়েছে, যাতে অ্যাক্টিভেশন এনার্জির মানটা জুলে আসে। T2 500, T1 400 এই মানগুলো বসানো হয়েছে, তাতে করে দেখা যাচ্ছে যে অ্যাক্টিভেশন এনার্জির মানটা বেরোচ্ছে 23.05 কিলোজুল মোল ইনভার্স। এখানে আমি মাত্র 6টা অঙ্ক দেখাতে পারলাম, জাস্ট তোমাদের একটুখানি আইডিয়া দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি কিন্তু এই চ্যাপ্টারে 50, 60, 70, 100 যে যত বেশি অঙ্ক করবে সে তত বেশি চ্যাপ্টারটা থেকে তার লাভটা তত বেশি হবে, তত বেশি সে চ্যাপ্টারটার সাথে ফ্যামিলিয়ার হবে, তত বেশি সে চ্যাপ্টারটা হ্যান্ডেল করতে পারবে এবং পরীক্ষায় ভালোভাবে আনসার করতে পারবে। তো তোমরা ভালো করে চ্যাপ্টারটা পড়ো, অঙ্কগুলোর উপর ভীষণভাবে জোর দাও, অঙ্কগুলোর উপর জোর দেওয়া ভীষণভাবে জরুরি, কারণ এইচএসে এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে না এরকম হয় না। তো সুতরাং অঙ্কগুলোর উপর জোর দিতে হবে। আমরা ক্লাসে যেগুলো পড়ালাম সেই সমস্ত টপিকটা কভার করতে হবে সবার জন্যই। আর যারা বেশি কম্পিটিটিভ এক্সামে বসতে চাও তাদের কিন্তু অনেক অনেক বেশি পরিমাণে অঙ্ক করতে হবে। আশা করি সবাই কাজগুলো ঠিকভাবে করে নেবে। সবাইকে ধন্যবাদ।